আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যদিও গত সপ্তাহের প্রায় 50 ঘন্টা আমার কেটেছে মেডিকেলের বেডে। একটা দোদুল্যমান বিষয় নিয়ে, একটা বিতর্কিত বিষয় নিয়ে, একটা উস্কে দেওয়া বিতর্কিত বিষয় নিয়ে লাইভে আসছি। আমরা বিতর্কিত বিষয়টাকে পাশ কাটিয়ে আমরা 19তম নিবন্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে প্রদান করতে চাই এবং বিস্তারিত তথ্য থেকে আমরা জ্ঞান অর্জন করতে চাই। যাই লাইভটা করে যাবে। এই মুহূর্তে কে কোন জায়গা থেকে লাইভে দেখছেন একটু কমেন্ট করে জানান। দ্বিতীয়ত, আমরা লাইভে এসেছি ইজি বায়োলজি পেজ থেকে বা ইজি বায়োলজি এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি যে নিজেকে পরিচয় দিব এমন কোনো পরিচয় আমার তৈরি হয় নাই। আমি খুবই সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ একজন বায়োলজি লার্নার, খুবই সাধারণ একজন টিচার। আমি চেষ্টা করে থাকি সঠিক তথ্যটুকু, সঠিক জ্ঞানটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমি নিজকে কারো কন্টেন্ডার বা প্রতিযোগী মনে করি না। কারণটা হলো, আমি যে কারো প্রতিযোগী হব এমন জ্ঞানটা মনে হয় না এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আমি আমার জায়গা থেকে যথেষ্ট হাম্বল। আমি এখনো শিখছি, এখনো জানার চেষ্টা করছি। ওকে, সুতরাং আমাকে কেউ প্রতিদ্বন্দ্বী ভাবিয়েন না, প্রতিযোগীও ভাবিয়েন না দয়া করে। আমি আমার মতো কারোর সাথে কম্পিটিশন করার মতো অ্যাবিলিটি আমার নাই, আমার খুব বড় প্রোফাইলও নাই, ঠিক আছে? তবে বায়োলজির শিক্ষার্থীদের জন্য, বোটানির শিক্ষার্থীদের জন্য আমি কিছু করার চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সঠিকভাবে। জানি না কতটুকু সঠিকভাবে কাজ করতে পারতেছি, তবুও পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, আপনারা দেখতে পাচ্ছেন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ দিনাজপুর, প্রাক্তন সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, লেখক ও গবেষক, কবির পাবলিকেশন, রেনেসাঁ সিরিজ, ফাউন্ডার অ্যান্ড মেন্টর, ইজি বায়োলজি, গ্রন্থ প্রণেতা, উদ্ভিদ বিজ্ঞান ভাইবা, জীববিজ্ঞান ভাইবা, প্রাণীবিজ্ঞান ভাইবা, একই সাথে গ্রন্থ প্রণেতা, 49তম বিসিএস উদ্ভিদ বিজ্ঞান। এই সামান্যটুকু পরিচয় আমার। আমি খুব বেশি নিজেকে হায়ার করার চেষ্টা করি না। আসলে যতটুকু জানি সঠিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন। ভয়েস ক্লিয়ার আছে কিনা কিংবা ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা একটু আমাদের কমেন্ট করে জানালে আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে কথা বলবো 19তম নিবন্ধন নিয়ে। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আমরা 19তম নিবন্ধন নিয়ে কথা বলবো। যে কোনো কোশ্চেন আপনারা কিন্তু পয়েন্ট অনুসারে করতে পারবেন। ওকে, আমার যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল আমার পরিচয়, আমি আমার পরিচয় অলরেডি যতটুকু পরিচয় অর্জন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু পরিচয় দেওয়ার মতো সক্ষমতা দিয়েছে ততটুকু সরবরাহ করেছি ইনশাআল্লাহ। যদি এরপরেও কোনো কিছু পরিচয় জানতে চান, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে যে প্রথম যে পোস্টটা আছে, প্রথম পোস্টে লেখা আছে যে ক্ষুদ্র জীবনে আমার দুটি সামান্য অর্জন আছে। এই ক্ষুদ্র জীবনে আমার দুটি সামান্য অর্জন আছে। নাম্বার 1 অর্জন, দেশের 64টি জেলায়
এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার একাধিক শিক্ষক, এর আগে 291 জন, গতকাল এবং পরশু মিলে 21 জন, প্রায় 310 জন শিক্ষার্থী সরাসরি আমার শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 64টি জেলায় তারা শিক্ষকতা করছে। এটা একটা পরিচয়। দ্বিতীয়ত একটু ছোট করে বলি, দেশের 64টা জেলাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটে আমার শিক্ষার্থীরা সুনামের সহিত উচ্চশিক্ষা অধ্যয়ন করছে। এটুকু গেল আমার পরিচয়। আজকে বেশ কিছু কথাবার্তা বা আলোচনা হয়েছে। আমরা প্রথমত যেহেতু 19তম নিবন্ধন নিয়ে আসছি, আমরা একটু দেখার চেষ্টা করি 19তম নিবন্ধনে পরীক্ষা পদ্ধতি কিভাবে হতে পারে। আমরা একটু সবাই দেখার চেষ্টা করি এবং দেখি যে পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি NTRCA, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, NTRCA, যা 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই NTRCA একাধিকবার তারা বিবৃতি দিয়ে প্রকাশ করেছে যে পরীক্ষা পদ্ধতি এবার হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। এমসিকিউ কেমন এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে? এই এমসিকিউটা হলো 49তম স্পেশাল বিসিএস এর আদলে 49 স্পেশাল বিসিএস যেরকম হয়েছে সেরকম স্পেশাল বিসিএস এর আদলে নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ NTRCA আপকামিং 19তম নিবন্ধন আয়োজন করার চেষ্টা করতেছে। এটা তারা একাধিকবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ করেছে। যদি কেউ না জেনে থাকেন তাহলে আজকে আবার জেনে নিলেন। এর বড় প্রধান কারণটা হলো তারা স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। নিবন্ধন কর্তৃপক্ষ যেহেতু স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, এর প্রমাণ কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিছুদিন আগে সম্পন্ন হয়ে যাওয়ার পর এদের 7ম গণবিজ্ঞপ্তি দিল। কয়েকদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া মোটামুটি শেষ। চিন্তা করছেন? তাদের স্কুল লেভেলে পোস্ট ছিল প্রায় 50,000-এর মতো, কিন্তু টিচার ছিল মাত্র 3 থেকে 4,000। তারা 3 থেকে 4,000 টিচারকেই তারা বসিয়ে রাখবে না, খুব দ্রুত তারা সেগুলোকে কভার করে ফেললো। কলেজ লেভেলে বেশ কিছু পোস্ট ফাঁকা ছিল, সেটাও কভার করে ফেললো। এবং NTRCA, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এর চেয়ারম্যান অলরেডি একাধিকবার ঘোষণা দিয়েছেন অতি শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে পারেন। এই বিষয়ে তারা একাধিকবার কথা বলেছেন। এবং এই নীতিমালায় যেটা উল্লেখ আছে, আসেন, খুবই গুরুত্বপূর্ণ। এই নীতিমালায় যেটা উল্লেখ আছে, আচ্ছা আমরা পরে আসতেছি। নীতিমালায় যেটা উল্লেখ আছে পাশের হার, তার আগে একটা আসি। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে NTRCA কি করবে? শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে, একদম ক্লিয়ার করে নীতিমালা থেকে বলতেছি, প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে NTRCA শূন্যপদ, ওই বছরের শূন্যপদ এবং আপকামিং 3 বছরের শূন্যপদ সংগ্রহ করবে। এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে। এবং তারা কি করবে? যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থীর বয়স হবে কত? 35 বছর। কত বছর? 35 বছর। স্পষ্ট করে নীতিমালায় পড়া আছে। আমার কাছে নীতিমালা আছে ভাই, না জেনে বলি না, ঠিক আছে? আমরা মূর্খ পণ্ডিত না, আমরা মূর্খ হতে পারি কিন্তু মূর্খ পণ্ডিত না, ঠিক আছে? আমরা মূর্খ হতে পারি কিন্তু মূর্খ পণ্ডিত না, জেনে শুনে কথা বলি। বয়স 35 কাউন্ট করছে তারা সার্কুলার, নিবন্ধন সার্কুলারের
প্রকাশের দিন থেকে। এবং এখানে বলা হয়েছে যে পাস মার্ক 40%, সর্বনিম্ন পাস মার্ক বলা হচ্ছে কত, 40%। অর্থাৎ যদি 100 নম্বরের যদি পরীক্ষা হয়, সাপোজ বলতেছি আপনাদেরকে, সাপোজ যদি 100 নম্বরের পরীক্ষা হয়, যদি পোস্ট অনেকগুলা থাকে, সর্বনিম্ন 40 পেয়ে পাস করতে হবে। কত পেয়ে? 40 পেয়ে পাস। 40 পাইলেই যে পাস এমনটা কিন্তু না। 40, একটা বিষয় একটু কান খুলে শুনে রাখেন, 40 পাইলেই যে পাস বিষয়টা কিন্তু এরকম না। এই জাহিদ, 40 পাইলেই যে পাস বিষয়টা কিন্তু এরকম না। এক্সাম্পল দেই, একটা বিষয়ে যেমন বোটানি লেকচারার, পরীক্ষার্থী সেখানে 15,000 জন, পোস্ট আছে 100টা, সেখানে কি কেউ 40 পেলেই পাস করবে? না, 40 পেলে পাস করবে না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যখন পোস্ট যখন একাধিক হবে, এক্সাম্পল দিই, কোনো একটা বিষয়, সামাজিক বিজ্ঞানে 10,000 পোস্ট ফাঁকা, সেখানে কমপক্ষে 20,000 জনকে উত্তীর্ণ করাতে হবে। এবং 20,000 জনকে উত্তীর্ণ করাতে গিয়ে কোনোভাবে 40%-এর নিচে মার্ককে নামানো যাবে না। অর্থাৎ 100-র মধ্যে 40-এর কম পেলে কেউ কোনোভাবে উত্তীর্ণ হতে পারবে না, স্পষ্ট কথা। সর্বনিম্ন পাস মার্ক এটা। এবং নীতিমালা স্পষ্ট করে বলা আছে প্রতি পদের বিপরীতে 2 জন করে উত্তীর্ণ হবেন। নীতিমালায় স্পষ্ট করে বলা আছে প্রতি পদের বিপরীতে 2 জন করে উত্তীর্ণ হবেন। যদি কারো নীতিমালা লাগে, আমি ক্লাস শেষ করে আপনাদেরকে নীতিমালাটা সরবরাহ করতে পারবো। এখানে বোর্ডে ফোকাস কর, বোর্ড ক্লিয়ার হচ্ছে না। আপনারা কি বুঝতে পেরেছেন? নীতিমালায় স্পষ্ট করে বলা আছে প্রতি পদের বিপরীতে 2 জন করে উত্তীর্ণ হবেন। সাপোজ পদ সংখ্যা আছে 4,000 ফাঁকা, উত্তীর্ণ হবেন 8,000 জন, পাস মার্ক 40%। এবং প্রতি বছরের 31শে ডিসেম্বর শূন্যপদ সংগ্রহ করা হবে। এবং সার্কুলার প্রকাশের দিন থেকে সর্বোচ্চ বয়স 35 বছর বয়স পর্যন্ত। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ। কেমন এমসিকিউ? 49তম বিশেষ বিসিএস এর মতো। এখানে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দেই, এই এমসিকিউ যে হবে 100 নম্বর হবে জেনারেল, 100 কি হবে? জেনারেল। আর 100 কি হবে? সাবজেক্টিভ। দেখেন কি বললাম, 100 হবে জেনারেল এবং 100 হবে সাবজেক্টিভ। এই 100-র মধ্যে কি আছে? 100-র মধ্যে বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথমেটিক্স আছে, 3-25-এ 75। এর মধ্যে একটা এখনো ধোঁয়াশা আছে যে জিকে থাকবে নাকি হচ্ছে জেনারেল সায়েন্স থাকবে। ঠিক আছে, এর মধ্যে এখনো একটু ধোঁয়াশা আছে যে সাবজেক্ট জেনারেল যে 100 নম্বর, জেনারেল যে 100 নম্বর, অর্থাৎ সাধারণ যে 100 নম্বর আছে, সাধারণ এই 100 নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত 3-25-এ 75-এর পাশাপাশি 3-25-এ 75-এর পাশাপাশি যে আর যে 25 নম্বর আছে সেটা সাধারণ জ্ঞান হবে নাকি সাধারণ বিজ্ঞান হবে, এর মধ্যে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো আইডিয়া দিতে পারে নয় আকারে নাই। ওকে, তাহলে আমরা এখন যেতে চাই যে কোন জায়গায় পরীক্ষা পদ্ধতি চলে গেল। ঠিক আছে, এখন দেখেন পরীক্ষা পদ্ধতি অনেকে আজকে এমন আছে, অনেকে আমাকে গালিগালাজ পর্যন্ত করে ফেলছে। এমন পাবলিকও কিন্তু আজকে আমরা পেয়েছি যে যারা আমাকে গালিগালাজ পর্যন্ত করে ফেলছে। আপনারা জানেন না হয়তো যে পরীক্ষা যে 200 নম্বরের হবে, পরীক্ষা যে 200 নম্বরের সাবজেক্টিভ এমসিকিউ পদ্ধতিতে যে হবে, এটা কিন্তু অলরেডি একটা সিলেবাস প্রকাশ পেয়ে গেছে। কিসের সিলেবাস? মাদ্রাসা আছে না, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা আছে না, মাদ্রাসার যে আরবি প্রভাষক আছে, আরবি প্রভাষকের সিলেবাস অলরেডি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আরবি প্রভাষক, আরবি প্রভাষকের সিলেবাস অলরেডি প্রকাশ পেয়েছে। সেখানে স্পষ্ট করে আলোচনা করা আছে যে 200 নম্বরের
এমসিকিউ পরীক্ষা হবে। কি হবে? 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এটা একদম স্পষ্ট করে বলা আছে। তৃতীয়ত যে হিসাব, তাহলে ভাইবা কত? তৃতীয় যে হিসাব, সেখানে বলা আছে যে তাহলে ভাইবা কত। ঠিক আছে, ভাইবার ক্ষেত্রেও স্পষ্ট করে নীতিমালায় উল্লেখ করা আছে ভাইবার নম্বর 20। ভাইবার নম্বর 20, এখানেও 40% মার্কস পেয়ে উত্তীর্ণ হবে। অর্থাৎ যেটা বলা হচ্ছে, ভাইবায় যে 20 নম্বর আছে, যদি কেউ 20-এর মধ্যে 8 পায়, কত পায়? যদি কেউ 20-এর মধ্যে 8 পায়, তাহলে সে, যদি কেউ 20-এর মধ্যে 8 পায়, তাহলে সে ভাইভাতে উত্তীর্ণ হতে পারবে। বোঝা গেছে? তাহলে এখন একটু দেখেন পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্ট করার চেষ্টা করেন। ঠিক আছে, এই বিষয়গুলা আমরা আমাদের যে ইজি বায়োলজি আছে, বিদ্যাবাড়ি আছে, P2A আছে, সাফল্য একাডেমি, লাইভ এমসিকিউ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম, তারা কিন্তু এগুলা প্রচার করতেছে। আর আজকে এসে আপনি আমাদেরকে কোচিং ব্যবসায়ী বানাই দিলেন। আজকে এসে আমাদের আপনি কোচিং ব্যবসায়ী বানাই দিলেন। আমাদের যে ইজি বায়োলজি, 49তম, ইজি বায়োলজি 19তম যে হচ্ছে যে নিবন্ধন, 19তম নিবন্ধন স্টুডেন্ট সংখ্যা অলরেডি 750 জন স্টুডেন্ট অলরেডি। আপনি চিন্তা করতে পারেন, জীবনে এত স্টুডেন্ট পড়াইছেন আপনি? আপনাকে বলতেছি আমি, জীবনে এত স্টুডেন্ট পড়াইছেন আপনি? সবাইকে আজকে আমাদেরকে কোচিং ব্যবসায়ী বানাই দিলেন। সুস্পষ্ট আলাপ আলোচনা নীতিমালা থাকা সত্ত্বেও বিদ্যাবাড়ি, P2A, লাইভ এমসিকিউ, সাফল্য একাডেমি, জব মেডিসিন, ইজি বায়োলজি, ঠিক আছে, তারপর বায়োলজি আর একটা ভাই আছে যে বোটানি বিডি, অর্থাৎ যে বোটানি জব বিডি, একজন ভাই আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা এগুলা পরিচালনা করতেছি, হালকা পাতলা ভাবে ক্লাস দিচ্ছি। আর আপনি এক বাক্যে বলে দিলেন মাত্র কোচিং ব্যবসায়ী। আপনি জানেন না, আপনার অজ্ঞতাকে আপনি স্বীকার করেন। আপনি যে জানেন না, আপনার অজ্ঞতাকে আপনি স্বীকার করতে শেখেন। বুঝতে পারছেন? আপনার অজ্ঞতাকে আপনি স্বীকার করতে শেখেন, জেনে শুনে কথা বলতে শিখেন। এটা ওকে, আমরা একটু এখন কথা বলার চেষ্টা করে থাকি যে পরীক্ষা কয়টাতে দেওয়া যাবে। পরীক্ষা কয়টাতে দেওয়া যাবে? নাম্বার 1, একটু কিছু কিছু নাম লিখি আমরা। আমরা লিখতেছি স্কুল 2 লিখলাম, নাম্বার 2 লিখলাম স্কুল পর্যায়ে, নাম্বার 3 লিখলাম কলেজ, নাম্বার 4 লিখলাম যে ডেমো অফ এ কলেজ। স্যার, সাবজেক্ট এন্ড জেনারেল কি আলাদা করে 40% মার্কস পেতে হবে? হ্যাঁ, অবশ্যই সাবজেক্ট এবং জেনারেলে আলাদা করে 40% মার্কস পেতে হবে। স্যার, টাইম কতক্ষণ থাকবে? স্যার, 200 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম থাকবে। জান্নাতুল সুমাইয়া, আসসালামু আলাইকুম স্যার, ক্লাস মিস করছি, খুব দ্রুত ক্লাসে দেখতে চাই আপনাকে। ক্লাস চলছে, আমি অসুস্থতার কারণে ক্লাস হয়তো এই সপ্তাহে হয় নাই। সর্বোচ্চ এটা বলতে পারি আমি আপনাদেরকে যে এই সপ্তাহে আমার অসুস্থতার কারণে ক্লাস হয় নাই। খুব দ্রুত ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখি
এই যে লাইন ছাড়া একটু অন্য লাইনে দৌড়াবেন না, আয়েশা সিদ্দিকা আপু, লাইন ছাড়া একটু অন্য লাইনে দৌড়াবেন না। আমরা ধারাবাহিক আলোচনা করতেছি, পরে আমরা শেষ দিকে আমরা ইজি বায়োলজি কেন্দ্রে আলোচনা করব। আগে আমরা এই দিকের আলোচনা করি। কি আছে, পরীক্ষা কয়টাতে দেওয়া যাবে? স্পষ্ট কথা, পরীক্ষা আপনি সর্বোচ্চ দিতে পারবেন দুইটাতে। কয়টাতে? দুইটাতে। পরীক্ষা দিতে পারবেন কয়টাতে? দুইটাতে। কোন কোন দুইটা? কোন কোন দুইটা? 1 এবং 2 এর মধ্যে একটা, 3 এবং 4 এর মধ্যে একটা। আপনি এই দুইটাতে পরীক্ষা দিতে পারবেন। আমি আপনাকে বলি, যদি একটু কথাগুলো একটু কান খুলে শুনে নেন প্লিজ দয়া করে। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন মানবিক বিভাগের কিংবা কমার্স বিভাগের, আবারও বলছি, যদি আপনারা মানবিক কিংবা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, স্যার জেনারেল বিষয়ে 40 মার্কে পাস হলে কেউ যদি বেশি নম্বর পায় অবশ্যই তার নম্বর যুক্ত হবে। কপি শিকদার আপু, অবশ্যই তার নম্বর যুক্ত হবে। 40 নম্বর 40% পাস হলেও সে যদি 90 পায়, তার রেজাল্টে তার 90 নম্বরে যুক্ত হবে। এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, আমরা এগুলো বলবো। স্যার 31 ডিসেম্বর কি জন্য তারিখ লিখেছেন? বিষয়গুলো মিস করে গেছেন। 31 নীতিমালায় বলা আছে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যে এনটিআরসি আছে, এই এনটিআরসি এ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শূন্য পদ সংগ্রহ করিবে, এটা বলা আছে। আমরা এই জায়গাতে আসি, আপনারা যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ব্যবসায় শিক্ষা, ব্যবসায় ব্যবস্থাপনা, ব্যবসায় বাণিজ্য এই বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন, প্রথমত কথা, আপনি হয় স্কুল টু অথবা স্কুল, এই দুইটার মধ্যে আবেদন করতে পারবেন। একটু ক্লিয়ার করি, স্কুল টু কোনটা? সোজা কথা বলতে গেলে স্কুল টুটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। স্কুল টু কোনটা? স্কুল টুটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। সোজা কথা যে স্কুল টু যেটা হচ্ছে, স্কুল টুটা হলো ইবতেদায়ী মাদ্রাসা। এই জিনিসটা একটু বোঝেন। আপনি যদি স্কুল টু এ আবেদন করেন তাহলে আপনি স্কুলে আবেদন করতে পারবেন না। ক্লিয়ার? যদি আপনি স্কুল টু এ আবেদন করেন তাহলে আপনি স্কুলে আবেদন করতে পারবেন না। স্কুল টু এর গ্রেড কম, এখনকার সময়ে 16তম গ্রেড, ষোড়শ গ্রেড, 16তম গ্রেড হচ্ছে স্কুল টু, যেটাকে আমরা বলে থাকতেছি ইবতেদায়ী মাদ্রাসা। যদি আপনি এটাতে আবেদন করেন, পরীক্ষা দেন, তাহলে স্কুলে পারবেন না। অথবা যদি আপনি স্কুলে দেন, আপনার নিজস্ব সাবজেক্ট যেগুলো আছে, যেমন সায়েন্সের জন্য প্রতিটা সাবজেক্টে আলাদা করে বিষয় আছে, জীববিজ্ঞান, বোটানি, জুলজি মিলে, ফিজিক্স, কেমিস্ট্রি মিলে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান, ম্যাথমেটিক্স আছে, তারপর হচ্ছে বাংলার জন্য আলাদা সাবজেক্ট, ইংলিশের জন্য আলাদা সাবজেক্ট, সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা সাবজেক্ট, এরকম হিসাব করে কিন্তু আপনি স্কুলে আবেদন করতে পারবেন। যদি স্কুলে আবেদন করে থাকেন তাহলে আপনি স্কুল টু এ আবেদন করতে পারবেন না। আবার যদি স্কুল টু এ আবেদন করেন তাহলে কিন্তু আপনি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন না। কথা ক্লিয়ার? এখন নিচেরটাতে আসেন। ভাই আপনারা যারা দেখতেছেন একটু পণ্ডিতি কম করেন, আগে কথাগুলা শোনেন, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। ক্লিয়ার? যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আপনাদের প্রশ্ন করার ইচ্ছে থাকলে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন। আপনাদেরকে অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করার সময় সুযোগ আমরা সরবরাহ করবো ইনশাআল্লাহ। ওকে, এখন যারা হচ্ছেন মানবিক সেকশনের যারা আছেন কিংবা যারা কমার্স সেকশনের যারা আছেন, আপনারা শুধুমাত্র এই যে কলেজ লেকচারার এই পদটাতে আবেদন করতে পারবেন। কলেজের ক্ষেত্রে বুঝে গেছেন? কলেজের ক্ষেত্রে আপনারা শুধু প্রভাষক পদে আবেদন করতে পারবেন। স্কুলেরটা কিন্তু ক্লিয়ার করেছি আমরা, কিন্তু স্কুলেরটা ক্লিয়ার করছি। সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, আমরা কিন্তু বলেছি স্কুলের ক্ষেত্রে স্কুল টু তে আবেদন করলে আপনারা স্কুলে আবেদন করতে পারবেন না। অথবা যদি স্কুলে আবেদন করতে পারেন তাহলে কিন্তু স্কুল টু তে আবেদন করতে পারবেন না, যে কোনো একটা। এটা গেল স্কুল চ্যাপ্টার ক্লোজ।
আপনি যখন কলেজে আসবেন, আপনি যদি মানবিক সেকশনের শিক্ষার্থী হয়ে থাকেন, বিএ অনার্স, বিএসএস সহ, বিকম যে আছে, বিবিএ আছে, মানবিক এবং কমার্স সেকশনে যারা আছেন, তারা কলেজের ক্ষেত্রে শুধুমাত্র লেকচারার পদে আবেদন করতে পারবেন। যেমন লেকচারার ইংলিশ যারা ইংলিশে পড়ছেন, লেকচারার বাংলা যারা বাংলায় পড়ছেন, লেকচারার ইন পলিটিক্যাল সায়েন্স যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন, লেকচারার ইন ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনা পড়েছেন, তারা এরকম বিষয়ে কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু যারা সায়েন্সের যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা যে যারা হচ্ছে যে পিওর বিষয়গুলো পড়েছেন, বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, আইসিটি আছে না, এই বিষয়গুলা, তারা কিন্তু চাইলে এই দুইটার যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। দুইটার যে কোনো একটা বলতে হয় প্রভাষক পদে আবেদন করতে পারবেন অথবা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন। বোঝা গেছে? যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা নিবন্ধনে সফল হতে চান, তারা চাইলে প্রভাষক পদেও আবেদন করতে পারবেন, প্রদর্শক পদেও আবেদন করতে পারবেন। উদাহরণ দেই, আমি বোটানির স্টুডেন্ট, আমার যদি মন চায় আমি আরেকবার নিবন্ধন দিব, আমার যদি মন চায় আমি হচ্ছে প্রভাষক বোটানি, লেকচারার ইন বোটানি এই পদে আবেদন করতে পারবো, ডেমনস্ট্রেটর ইন বোটানি এই পদে আবেদন করতে পারবো। লেকচারার ইন বোটানি গ্রেড 9, প্রভাষক ডেমনস্ট্রেটর ইন ডেমনস্ট্রেটর ইন হচ্ছে সায়েন্সের সাবজেক্ট গুলা, ম্যাথমেটিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, এক্ষেত্রে হচ্ছে গ্রেড 10। তবে এখনকার নীতিমালা অনুসারে ডেমনস্ট্রেটর থেকে 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে এখনকার সময়ে প্রভাষক হওয়া চায়। এখন বলেন কোন পদে কয়টাতে আবেদন করা যাবে, এই বিষয়টা বুঝেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করতে হবে। যদি ইনফরমেশন গুলো যদি আপনাদের জন্য ইফেক্টিভ হয়ে থাকে, যদি দরকারি হয়ে থাকে, যদি কার্যকারী হয়ে থাকে, রিকোয়েস্ট করতেছি একটু দ্রুত পোস্টটাকে আপনারা একটু শেয়ার করে রাখবেন। পোস্টটাকে শেয়ার করে রাখার জন্য বিনীত আহ্বান করছি আপনাদের প্রতি। স্কুল 2 এর সাবজেক্টিভ 100 মার্ক কি হবে? ওইটা তো এইচএসসি পাস হলে হয় নাকি, এখন আর সেই অবস্থা নাই। সাখাওয়াত ভাই, স্কুল 2 তে আবেদন করতে গেলে এখন অনার্স পাস লাগবে, ফাজিল পাস লাগবে, অন্তত ডিগ্রি পাস লাগবে। নীতিমালা চেঞ্জ হয়ে গেছে, এটা বলেছি কিন্তু এখানে আপনাদেরকে। ডেমনস্ট্রেটর 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে তারা এখন লেকচারার হতে পারবে। যারা ডেমনস্ট্রেটর আছে তারা এখন 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে লেকচারার হতে পারবে। হাইকোর্ট তারা এই রায় প্রদান করছে। কি সামনে আসছে? ঠিক আছে। এখন সেলিম ইবনে হাসান একটা বই পাঠায় দে, সার্কুলারের পর একটা বই পাঠিয়ে দেওয়া যাবে। সাধারণত আমরা হকারের মতো বই বিক্রি করি না,
আমাদের বইসমূহ লাইব্রেরিতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে 49তম BCS এ আমার প্রকাশনী কর্তৃক আমার সম্পূর্ণ আমার ডিরেকশনে রচিত 49তম BCS উদ্ভিদ বিজ্ঞান বইটা 1500 কপি বের করা হয়েছিল। 1500 কপি মাত্র 3 দিনে সোল্ড আউট হয়ে গেছে। এবং আমার যে প্রাইভেট ব্যাচ ছিল, সেই প্রাইভেট ব্যাচে আমি 119 জনকে পড়িয়েছিলাম, যার মধ্যে মাত্র 5 জন তারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং 5 জনের মধ্যে মাত্র একজন BCS ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করতেছে। এটা একটা প্রাপ্তি আর কি, ছোটখাটো প্রাপ্তি। ওকে, লাস্ট আমি একটা কথা বলি, আমরা অন্য টপিকে যাব। এই যে পরীক্ষা কয়টাতে দেওয়া যাবে এই জিনিসটা বুঝছেন তো? কমেন্ট করেন। পরীক্ষা দেওয়া যাবে কয়টাতে? পরীক্ষা দেওয়া যাবে কয়টাতে এই জিনিসটা বুঝেছেন তো? যেটা জিজ্ঞেস করি সেটার চেয়ে পাবলিক একটু 3 লাইন বেশি বোঝে তো, এজন্য তাদের সফলতার হারও কিন্তু 3 লাইন বেশি। হ্যাঁ, জিজ্ঞেস করি একটা, ওরা প্রশ্ন করে বসতেছে আর একটা। ঠিক আছে, এখন যদি মূল কথাটা বলতে চাই যে এটা বুঝছেন কিনা, বলবে যে না কিছু বলে নেই। ডেমো এবং লেকচারার দুইটা পদের মধ্যে লেকচারারের সবচেয়ে বেশি কম্পিটিশন হয়ে থাকে লেকচারারের পদ সংখ্যা। ঠিক আছে, লেকচারারে আমরা যদি এখন পদ সংখ্যায় যাই, একটু দেখি পদ সংখ্যা। 1 নম্বরে স্কুল, নাম্বার 2 কলেজ প্রভাষক, নাম্বার 3 কলেজ প্রদর্শক। আমরা পদ সংখ্যা কেমন থাকে আমরা একটু বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, বিজ্ঞানের বিষয়গুলো, স্কুল যেটা আছে, স্কুলে পদ সংখ্যা কোনোটাতেই 2000-এর কম থাকবে না। স্কুলে পদ সংখ্যা কোনোটাতেই 2000-এর কম থাকবে না। সিলেবাস তুলনামূলক ছোট, পড়াশোনা কম, পরিশ্রম করতে হবে, পরীক্ষা দেবেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর রহমতে কপাল খুলে যাবে, কিন্তু পড়তে হবে। স্বপ্ন দেখবেন, ফোন টিপবেন, গার্লফ্রেন্ডের পিছনে ছুটবেন, এই স্বপ্ন দেখবেন, বউকে নিয়ে এখানে যাবো, ওখানে যাবো, সেখানে যাবো, স্বপ্ন পূরণ হবে না। এটা স্বপ্ন যেরকমই হোক না কেন, মাথায় রাখবেন। সায়েন্সের কথা বলতেছি, স্কুলের ক্ষেত্রে পদের সংখ্যা কোনোটাতেই 2000-এর কম হবে না, সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক বায়োলজি, হোক ম্যাথমেটিক্স। ক্লিয়ার? 2000-এর কম হবে না। এখন যদি আমি কলেজ প্রভাষকের কথা বলি, কলেজ প্রভাষকের ক্ষেত্রে পদ সংখ্যা সর্বসাকুল্যে 100। সর্বসাকুল্যে 100। কতজন? 100 জন। পরীক্ষার্থী হবে কতজন? কমপক্ষে 12,000। কমপক্ষে 12,000 জন। তাহলে কম্পিটিশন কোন লেভেলে হাই এটা বুঝতে হবে। পদ থাকবে 100টা, পরীক্ষার্থী থাকবে কমপক্ষে 12,000 জন, কম্পিটিশন অনেক লেভেলের হাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে, পরীক্ষা দিতে হবে, পড়াশোনার উপর লেগে থাকতে হবে, বেসিক অত্যাধিক লেভেলের স্ট্রং হতে হবে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পদে যেন আপনার রিজিক রাখে, সেটারও ব্যবস্থা রাখতে হবে। বোঝা গেছে? এখন যদি আসেন প্রদর্শকের ক্ষেত্রে, প্রদর্শকের ক্ষেত্রে পদ সংখ্যা ঘুরে ফিরে ওই 100টার মতো, পরীক্ষার্থী 5,000-এর মতো। কতর মতো? 5,000-এর মতো। সে তুলনায় বলতে গেলে কলেজ প্রভাষকের থেকে প্রদর্শকে কম্পিটিশন কম, কিন্তু ইজি না। চাইলাম হয়ে গেলাম, সম্ভব না, করতে হবে।
বুঝা গেছে? চাইলাম কলেজ প্রদর্শক, ডেমনস্ট্রেটর, চাইলাম হয়ে গেলাম প্রবিজি চাকরি, কলেজ চাপও চলে আসবো, মামার বাড়ির আবদার, তাই না? মামার বাড়ির আবদার করতে হবে। কেমন? অনেক বেশি, বেসিক হাই হতে হবে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে পড়তে হবে। যার বেসিক যত স্ট্রং, নিবন্ধন তার জন্য হাতের মোয়া, সোজা কথা। যার বেসিক স্ট্রং, খুব বেশি স্ট্রং, নিবন্ধন তার কাছে হাতের মোয়া, এর বেশি কিছু অন্তস্তীয় নয়। আপনাদের একটা সমস্যা হলো বুঝেন কম, চিন্তান বেশি। আফরোজা খাতুন, প্রদর্শক থেকে কয়টা উচ্চতর গ্রেড পাওয়া যায়? ভাই, প্রভাষকে যদি উত্তর গ্রেড একটা পায়, প্রদর্শক কি 5টা পাবে? এতদিন তো একটাই পায় নাই, এখন তো একটা পাচ্ছে রিড করে। ঠিক আছে, আপাতত এটা নিয়ে শান্তিতে থাকেন, পড়াশোনা করেন, পরিশ্রম করেন, রিজিকের তালাশ করেন। কিসের মাধ্যমে? ওই টাকা দিয়ে নয়, পড়াশোনা করে। এইভাবে। এটা গেল হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। এখন এটা যদি হয় আর্টসের ক্ষেত্রে বা মানবিকের ক্ষেত্রে, তাহলে কিন্তু স্কুলে পদসংখ্যা আরো কমে যাবে। যদি এটা মানবিকের ক্ষেত্রে হয়, মানবিকের ক্ষেত্রে বাংলা বাদ দিয়ে, ইংরেজি বাদ দিয়ে অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে পদসংখ্যা একদম কমে যাবে। সেখানে পদসংখ্যা আছে 500 জন। বাংলা বাদ, ইংরেজি বাদ দিয়ে অন্যান্য বিষয় যেগুলো আছে, 12টা বিষয় মিলে সামাজিক বিজ্ঞান, সেখানে পদসংখ্যা থাকে 2000, 3000, 1500 এরকম। বোঝা গেছে ব্যাপার? সুতরাং মানুষজন একটা জবের জন্য, একটা পোস্টের জন্য পরীক্ষা দিয়ে একটা পোস্টেই সফল হয়ে সে সেখানে জব করে, তার ক্যারিয়ার করে। কিন্তু আমরা সেটা ভয় পেয়ে যাই। ভয় পাওয়া অ্যাকচুয়ালি উচিত নয়। স্যার, বকাগুলা ভালোই লাগে, বিশেষ করে পণ্ডিত। বকা দিলে তো একটু ভালোভাবেই দেওয়া লাগবে, তাই না? সরাসরি তো গালি দেওয়াটা তো আর শোভা পায় না অ্যাকচুয়ালি। স্যার, স্কুল পর্যায়ে আবেদন কেমন পড়ে? স্কুল পর্যায়ে আবেদন সংখ্যা কোনোভাবেই 10,000-এর নিচে নয়। স্কুল পর্যায়ে আবেদন সংখ্যা কোনোভাবেই 10,000-এর নিচে পড়ে, 9 আকারে না। ওকে, তাহলে প্রভাষক, প্রদর্শক বুঝছি। শূন্যপদ কেমন হতে পারে বুঝছি। ঠিক আছে, আচ্ছা। এখন প্রিলি সিলেবাস কিরকম সেটাও বুঝছি। এখন আসি, সার্কুলার কবে হতে পারে? এখন আমরা দেখি সার্কুলার কবে হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সার্কুলার, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এনটিআরসি এর চেয়ারম্যান যে আছে, এই চেয়ারম্যানের প্রেস ব্রিফিং অনুসারে ফেব্রুয়ারি মাসেই সার্কুলার আসতে পারে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে সার্কুলার আসতে পারে। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন, 12 তারিখ, আমরা আশা করতেছি 20 তারিখ বা 20 তারিখ থেকে 30 তারিখ সার্কুলার চলে আসতে পারে। কেন আসতে পারে? কারণটা হচ্ছে স্কুল লেভেলে এখনো 80,000-এর মতো পদ ফাঁকা। সার্কুলারটা এজন্যই আসতে পারে। স্কুল পর্যায়ে এখনো প্রায় 80,000-এর মতো পদ ফাঁকা। সার্কুলারটা এজন্যই খুবই শীঘ্রই আসতে পারে। এখন যদি সার্কুলার চলে আসে, দেখেন সার্কুলারে আবেদনের সময় দিল, আবেদনের
সময় দিল সর্বোচ্চ 20 দিন। কয়দিন? 20 দিন। সার্কুলারে আবেদনের সময় দিল 20 দিন, যে 20 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে ফেলতে হবে, এরকম একটা সময় দেয়, সর্বোচ্চ 1 মাস। তো এই সময়টাতে আপনাদের যে সকল সমস্যা আছে সমস্যাগুলোকে সমাধান করে, কারেকশন করে, আপডেট করে সম্পূর্ণ সুন্দরভাবে আবেদনটা করে ফেলা উচিত। এখন আবেদন যদি শেষ হয়ে যায়, আমি একটা সম্ভাব্য ডেট দিই, ঠিক আছে? একটা সম্ভাব্য ডেট দেই যে মার্চ মাস আছে না, মার্চ মাসের 31 তারিখ। কয় তারিখ? 31 তারিখ 19তম নিবন্ধনের সার্কুলার এর আবেদন যেটা আছে, আবেদনের সময়টা শেষ হয়ে গেল। ঠিক আছে? যারা ক্লাসটা মিস করছেন, ক্লাসটা শুরু থেকে আবার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। কি বলতেছি একটু শুনেন। সাপোজ এমন হলো যে মার্চ মাসে সার্কুলার দিল, মার্চ মাসের 31 তারিখ আবেদনের সময়কাল শেষ হয়ে গেল। তাহলে এপ্রিল আছে, মে আছে, এই যে এপ্রিল থাকলো, এই যে মে মাস থাকলো, এই যে মে মাসের খুব যদি দেরি হয়, মে মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে পরীক্ষা হবে। যদি এর মধ্যে ঈদুল আদহা না পড়ে, বোঝা গেছে? সম্ভাব্য একটা কিন্তু টাইম শিডিউল আমি আপনাদেরকে সরবরাহ করলাম। আসতেছি আলমগীর কবির ভাই, ধীরে ধীরে আসতেছি ভাই, হ্যাভ এ রিল্যাক্স, আমরা আসতেছি। কি বললাম যে এনটিআরসি এর চেয়ারম্যানের তথ্য অনুসারে ফেব্রুয়ারি মাসে সার্কুলার আসতে পারে। তো সাধারণত সার্কুলার আসলে সার্কুলারের সময়কাল দেয় সর্বোচ্চ এখনকার সময়ে 15 থেকে 20 দিন, বা 15 থেকে 20 দিনের মধ্যে আবেদন শেষ করে ফেলতে হয়। আমি যদি আরো একটু লেংদি করার চেষ্টা করি, যেমন যে মার্চ মাসে সার্কুলার দিল এবং সার্কুলারের সময়কাল শেষ হলো মার্চ মাসের 31 তারিখ, সার্কুলারের সময়কাল শেষ। তাহলে মার্চের পরে কি আছে? এপ্রিল, এপ্রিলের পরে কি আছে? মে। পরীক্ষা যদি খুব দেরি হয়, যে মেলা দিন সময় দিবে পরীক্ষার, তারপরেও পরীক্ষা মাথায় রাখবেন মে মাসে হবে। কোন মাসে? মে মাসে। তাহলে এখন থেকে আপনাদেরকে আমি পরীক্ষার জন্য সম্ভাব্য সময় দিচ্ছি মে মাস। কি দিচ্ছি? পরীক্ষার জন্য আমি আপনাদেরকে সম্ভাব্য সময় দিচ্ছি মে মাস। সার্কুলারের আবেদনের সম্ভাব্য সময় দিলাম কি মাস? মে মাস। তাহলে আপনার স্বপ্ন হচ্ছে, এখন টু দা পয়েন্টে আসি, আপনার স্বপ্ন হচ্ছে, আমরা কিন্তু আলোচনার শেষে আপনাদেরকে প্রশ্ন করার সময় দিব, সুতরাং আলোচনাগুলা শোনার চেষ্টা করবেন। এখন আপনার স্বপ্ন হচ্ছে আপনি সহকারী শিক্ষক জীববিজ্ঞান হবেন। আপনার স্বপ্ন হচ্ছে আপনি প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান হবেন। আপনার স্বপ্ন হচ্ছে আপনি প্রভাষক প্রাণী বিজ্ঞান হবেন। আপনার স্বপ্ন হচ্ছে আপনি প্রদর্শক জীববিজ্ঞান হবেন। এগুলা কি? এগুলা আপনার স্বপ্ন। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? করণীয় কিন্তু দেখাইলাম যে সার্কুলার যদি মার্চ মাসে শেষ হয়, পরীক্ষা যদি মে মাসে হয়, মাঝখানে সর্বোচ্চ সময় পাবেন 45 থেকে 50, 45 থেকে 60 দিন। এই 60 দিনে কি আপনি সিলেবাস কভার করতে পারবেন? পারবেন না। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি?
একটু বুঝেন, কাম টু দ্য রিয়ালিটি, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে অ্যাডভান্স সাবজেক্টিভ কোর্স। আপনার করণীয় কি? অ্যাডভান্স সাবজেক্টিভ কোর্স। সেটা আপনি যে বিষয়েরই হন না কেন, হন আপনি ফিজিক্সের, যেখান থেকে পারেন আপনি অ্যাডভান্স নিজে থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন, অ্যাডভান্স যে কোনো জায়গায় কোর্স করতে পারেন। আপনি যদি কেমিস্ট্রির হন, আপনি অ্যাডভান্স নিজে থেকে পড়তে পারেন, কোর্স করতে পারেন। ম্যাথমেটিক্সের হলে অ্যাডভান্স নিজে থেকে পড়তে পারেন, কোর্স করতে পারেন। বাংলা, ইংরেজি, যে কোনো সাবজেক্ট, সামাজিক বিজ্ঞান, কমার্স, মানবিক, যে কোনো সাবজেক্ট আপনি নিজে থেকেই পড়তে পারেন, আবার কোর্সও করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে আপনি কি পড়বেন, কোত্থেকে পড়বেন, বা যদি কোর্সে ভর্তি হই তারা কোত্থেকে পড়াবে, তারা কি সিলেবাস পেয়েছে? আপনার প্রশ্ন কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন হতেই পারে যে আপনারা সিলেবাস পাবেন কোথায়, কোত্থেকে পড়াবেন। এক্সাম্পলে আসি, এক্সাম্পল আসলাম যে প্রভাষক প্রাণী বিজ্ঞান বা প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, যারা এই কোর্সে ভর্তি হয়, এই কোর্সে যে প্রশ্ন হয় বা অ্যাডভান্স যে এই প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান যে কোর্সটা আছে, সাপোজ আমাদের ইজি বায়োলজি যে এই কোর্সের ক্লাস নেয়, তারা কিন্তু অবশ্যই উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের মধ্যেই ক্লাস নিয়ে থাকে। এখন আসেন, যখন পরীক্ষা হবে, পরীক্ষায় কি কোনোভাবে উদ্ভিদ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞানের প্রশ্ন হবে? হবে না। রসায়নের প্রশ্ন হবে? হবে না। মনোবিজ্ঞানের প্রশ্ন হবে? হবে না। রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন হবে? হবে না। কৃষির প্রশ্ন হবে? হবে না। প্রশ্ন হবে কার? উদ্ভিদ বিজ্ঞানের। সুতরাং সাবজেক্টিভ কোর্স করা মানেই, অ্যাডভান্স সাবজেক্টিভ কোর্স করা মানেই আপনি অ্যাডভান্স এগিয়ে থাকা। আপনি যে বিষয়েই পড়েন না কেন সেই বিষয়ে, আপনি যদি বাংলার স্টুডেন্ট হন, আপনি অ্যাডভান্স বাংলা বিষয়ে পড়াশোনা করা কিংবা কোর্স করা মানে আপনি পরীক্ষার জন্য এগিয়ে থাকা। আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হন, অ্যাডভান্স আপনি ইংলিশের অ্যাডভান্স সাবজেক্টিভ কোর্স করা কিংবা নিজে নিজে ইংরেজি পড়া মানে আপনি পরীক্ষার জন্য এগিয়ে থাকা। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু কিছু কিছু মহাপণ্ডিত, অনেক পণ্ডিত আছে আপনার আশেপাশে, এরা এমন মন্ত্র মারে দেবে ভাই, জীবনে কোনো চিরও শিখতে পারে নাই, এমন মন্ত্র দেবে যে আপনার কিন্তু মাথাটাকে একদম থালাপালা করে ফেলাবে। বুঝা গেছে? এমন অবস্থা কিন্তু করে ফেলাবে। বুঝা গেছে? আপনারা কি এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়গুলা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা যে কথা বলছি ইজি বায়োলজি থেকে, আমরা একটু আমাদের বিষয়টা দেখানোর চেষ্টা করি। ইজি বায়োলজিতে 3টা কোর্স এই মুহূর্তে চালু আছে। কয়টা কোর্স? 3টা। সহকারী শিক্ষক জীববিজ্ঞান, শিক্ষার্থী সংখ্যা 390+। আপনাদেরকে দেখাচ্ছি। প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, শিক্ষার্থী সংখ্যা 180+। প্রভাষক প্রাণী বিজ্ঞান, শিক্ষার্থী সংখ্যা 60+। তারা কিন্তু বিশ্বস্ততার সহিত আমাদের কোর্সে ভর্তি হয়ে তারা রেগুলার ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে নিজেকে শানিত করছে, নিজেকে পরীক্ষা উপযোগী করছে। আমাদের কোর্সটা আমরা পরিচালনা করতেছি কিভাবে, এই জিনিসটা একটু দেখেন বা একটু বোঝার চেষ্টা করেন। নাম্বার 1, আমরা প্রথমে যাচ্ছি টপিক ভিত্তিক ক্লাসে। টপিক ভিত্তিক ক্লাস। এখন টপিক ভিত্তিক ক্লাস কোনগুলা? টপিক ভিত্তিক ক্লাস হচ্ছে আমাদের 18তম নিবন্ধনের যে সিলেবাস ছিল, এর সাথে আমাদের অনার্স মাস্টার্স এবং ইন্টারমিডিয়েট যে বই আছে, আমরা সিলেবাস আমাদের অভিজ্ঞতার আলোকে সাজিয়ে টপিক ভিত্তিক সিলেবাস ধরে ধরে আমরা পড়াশোনা করতেছি।
যেমন সহকারী শিক্ষক জীববিজ্ঞানে আমরা এই মুহূর্তে পড়তেছি সালোক সংশ্লেষণ এবং শ্বসন, যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা শতভাগ বা 100%। এই টপিক গুলা যখন শেষ হয় আমরা তখন কি করি, ওই টপিকের কিন্তু পরীক্ষা নেই। কি নেই? পরীক্ষা নেই। তারপর কি হয়? রিপিট ক্লাস। কি নেই আমরা? আমরা নিয়ে থাকি রিপিট ক্লাস। নাম্বার চাইলে কি নেই? রিভিশন ক্লাস। কি ক্লাস নেই? রিভিশন ক্লাস। নাম্বার 5 আমরা কি দেই? আমরা দেই কিন্তু হ্যান্ড নোট। নাম্বার 6 কি দেই? আমরা দেই এমসিকিউ এর গুরুত্বপূর্ণ ইউনিক পিডিএফ, যেটা অন্য কোথাও পাবেন না। নাম্বার 7 আমরা কি দেই? আমরা দেই মডেল টেস্ট। নাম্বার 8 আমরা কি দেই? সার্বক্ষণিক সাপোর্ট। যখন আমাদের যে শিক্ষার্থীর যে সাপোর্ট প্রয়োজন, আমাদেরকে মেসেজ করছে আর অ্যান্সার পায় নাই, এমনটা কিন্তু হয় নয় আকারে নাই। এই বিষয়গুলা কিন্তু বোঝার চেষ্টা করেন। এভাবে কিন্তু আমাদের কোর্স সমূহ চলছে এবং এই কোর্সের কিন্তু প্রায় চলছে সহকারী শিক্ষক জীববিজ্ঞানের জন্য মাত্র 1150 টাকা, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানের জন্য 1450 টাকা, প্রভাষক প্রাণী বিজ্ঞানের জন্য 1450 টাকা। আরো একটা শোনেন, গুরুত্বপূর্ণ আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় হচ্ছে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদের কোর্সে একবার ভর্তি হলে ঠিক লিখিত পরীক্ষার বা এখন যে পরীক্ষা এমসিকিউ পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস কিন্তু ফ্রি পাবেন। একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতেই থাকবেন, পরীক্ষা দিতেই থাকবেন। যদি বিশ্বাস না হয়, আমাদের কোর্সে প্রায় 1 বছর আগ থেকে আমাদের এই কোর্স চলছে। যারা শুরু থেকে ভর্তি আছে তারা অলরেডি 2 বার সিলেবাস শেষ করে ফেলছে এবং তারা কিন্তু অলরেডি 3 নাম্বার সিলেবাসে তারা কিন্তু ভর্তি আছে এবং 3 নম্বর সিলেবাসে কিন্তু তারা ক্লাস করছে। আমাদের ভর্তি কিন্তু স্টুডেন্ট দেখবেন, যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই যে এই যে দেখেন আমাদের ভর্তি কিন্তু, দেখেন আমাদের ভর্তি কিন্তু স্টুডেন্ট সংখ্যা দেখেন, সহকারী শিক্ষক জীববিজ্ঞানের জন্য 390 জন শিক্ষার্থী আমাদের কোর্সে অলরেডি ভর্তি আছেন। আসেন এবার যদি আমরা একটু দেখাই যে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানের জন্য যদি আমরা আমাদের দেখানোর চেষ্টা করি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানে 197 জন শিক্ষার্থী এইদিকে আমাদের কোর্সে ভর্তি আছে। যেটা বলেছি দেখেন সঠিক কিনা এবং সত্য কিনা। তৃতীয়ত লেকচারার জুলজি যে কোর্স আছে, লেকচারার জুলজি কোর্সে যেটা আমরা বলেছি যে আমাদের 60 জন প্লাস স্টুডেন্ট ভর্তি আছেন, নেট 16 দেখাচ্ছে। দেখেন টোটালি 60 জন শিক্ষার্থী কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি আছে। 60 জন শিক্ষার্থী, আমরা যা বলতেছি তাই করে দেওয়ার চেষ্টা করি। এই যে এত পরিমাণ শিক্ষার্থী যে আমাদের কোর্সে ভর্তি আছেন, তারা কিন্তু কখনো আমাদের কোর্সের ক্লাস, পরীক্ষা, হ্যান্ড নোট, পিডিএফ সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ পান নাই। কারণ আমরা ক্লাস, পরীক্ষায়, হ্যান্ড নোট সর্বোপরি আমাদের সার্ভিস নিয়ে প্রশ্ন তোলার কিন্তু আমরা বিন্দু মাত্র সুযোগ দেওয়ার চেষ্টা করি না। ঠিক আছে? আমাদের কোন টিচার স্পেশালি আমাদের এই কোর্সের এই যে কোর্স 3টা যে আছে, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, প্রভাষক প্রাণী বিজ্ঞান, এর 90% ক্লাস এই ব্যক্তিটা পরিচালনা করে, মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ দিনাজপুর, লেখক ও গবেষক, কবি পাবলিকেশন এবং রেনেসাঁ সিরিজ। আপনারা দেখাতে পারবেন না যে কোন বিষয়টা না জেনে না বুঝে বই দেখে দেখে আমরা ক্লাসে উপস্থাপন করছি। আমাদের লাইফে এমনটা হয় নাই, আমাদের রেকর্ড এরকম নাই, আমাদের ইজি বায়োলজি এমন সার্ভিস প্রদান করে না, এটা মাথায় রাখবেন। এমন অবস্থা। শেষমেশ যে অ্যাডভান্স কোর্স কেন করবেন সেটা তো আমরা বললাম।
এবং দেখেন এই কোর্সটা যে আপনারা এত কিছু পাচ্ছেন, এর সাথে যেহেতু পরীক্ষা পদ্ধতি যেহেতু আসেন পরীক্ষা পদ্ধতি যেহেতু 100 জেনারেল যোগ 100 হচ্ছে সাবজেক্টিভ, আমাদের এই কোর্সে ভর্তি হলে 100 নম্বরের জেনারেল পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, 100 নম্বরের মোট 40টা পরীক্ষা একদম ফ্রি। গত পরশুদিন পরীক্ষা হয়েছে, আমরা গতকালকে রেজাল্ট দিয়েছি। আমরা আজকে আমাদের যে রুটিন প্রদান করা হচ্ছে, এই রুটিন অনুসারে কিন্তু আগামীকাল পরীক্ষা আছে আবার, জাস্ট রাত 8টায়। চিন্তা করেন, আবারও বারবার বলছি, আমাদের জীবন যতক্ষণ আছে, আমরা যে প্রতিশ্রুতি প্রদান করব, যে ওয়াদা প্রদান করে থাকি, শতভাগ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর ফলাফল কি জানেন? 18তম নিবন্ধন। আপনার আশেপাশে এমন কোন জেলা নাই যেখানে আমাদের স্টুডেন্ট নাই টিচার হিসাবে। 18তম নিবন্ধনে 321 জন স্টুডেন্ট আমাদের এখানে কোচিং করেছে। লিখিত পরীক্ষায় পাশ করেছে 301 জন, চাকরি করতেছে 291 জন, এবং কিছু কিছু মানুষের চাকরি ওই সময়ে হয় নাই, এবং এখনকার সময়ে এসে অনেকে স্কুল ছেড়ে কলেজে গেছে। এই দুইটা সংখ্যা মিলে আরো 21 জন। কতজন? 21 জন। এই পরিমাণ মানুষ, প্রায় 300 জনের মতো মানুষ আমাদের পক্ষ থেকে তারা জবে যুক্ত আছে। তবে এবার একটা সমস্যা আছে, আমি আপনাদের ক্লিয়ার করে বলি, যে যখন 15 থেকে যে 18তম নিবন্ধন যেটা ছিল, লিখিত সিলেবাস ছিল, আমরা টিচারদের জন্য খুবই ইজি ছিল, স্টুডেন্টদের জন্য খুব ইজি ছিল। কেমন ইজি? আমরা কমন, আনকমন, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট দেখে বেছে বেছে পড়াইতাম। আমাকে তো 18তম নিবন্ধনে গাইল পর্যন্ত খাইতে হয়েছে। কেমন গাইল? আমি নাকি প্রশ্ন সরবরাহ দিছি। আরে ভাই, আমি ইম্পর্টেন্ট দেখে 60টা মাত্র প্রশ্ন পড়াইছি, মাত্র 60টা প্রশ্ন, রচনামূলক এবং সংক্ষিপ্ত। সেখান থেকে যদি 37টা প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে, সেটা কি আমার দোষ নাকি? বলো দেখি। 60টা প্রশ্ন পড়াইছি, সেখান থেকে 30 থেকে 35টা মতো প্রশ্ন চলে আসছে, পুরোপুরি 84 নম্বর কমন আমার পড়াশোনা থেকেই ছিল। সেটা কি আমার দোষ নাকি? কিন্তু এখন অবস্থাটা হয়ে গেছে যে সিলেবাস এমসিকিউ, এই জন্য সম্পূর্ণ করাতে হচ্ছে। বইয়ের কোনো পয়েন্ট বাদ দেওয়ার সুযোগ নাই। আমরা বাদ দিলেও আপনাদের বাদ দেওয়ার সুযোগ নাই, আপনারা বাদ দিলেও আমাদের বাদ দেওয়ার সুযোগ নাই। আমরা এভাবেই পড়াচ্ছি, এভাবেই এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, শীট দিচ্ছি, হ্যান্ড নোট দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। এখন প্রদর্শক থেকে কয়টা উচ্চতর গ্রেড পাওয়া যায়? একটা গ্রেড পাওয়া যায়। এখন দর্শক পর্ব, আপনারা এখন আপনাদের কমেন্ট করেন, কার কি জানার ইচ্ছা, কমেন্ট করেন। আপনাদের কার কি সমস্যা কমেন্ট করেন দেখি। আপনার কার কি প্রশ্ন আছে কমেন্ট করেন। আমরা নাম ধরে ধরে সমাধান দিব ইনশাআল্লাহ। আপনার ক্লাসটাকে একটু শেয়ার করেন। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। 19তম নিবন্ধন সম্পর্কে যা যা প্রয়োজনীয় তথ্য, আমরা সকল কিছু কিন্তু এই ক্লাসের মধ্যে
সরবরাহ করেছি। যদি এরপরেও না বোঝেন ভাই, আমার মনে হয় না আমার আর কোনো দক্ষতা আছে আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আপনাদের বোঝার মতো মানসিকতা না থাকে, সেক্ষেত্রে আমার করার কিছু নাই। স্যার, আমার বান্ধবীর স্কুলে চাকরি হয়েছে 18তম নিবন্ধনে। আপনার কোর্স করে অসংখ্য বান্ধবীর হয়েছে, আপনার উপরেই একজন আছে, মাহমুদা মনি। মুমতাহিনা রুনা আপু, আপনার উপরে একজন আছে, মাহমুদা মনি কমেন্ট করেছেন, স্যার আবারও দিতে পারবেন ইনশাআল্লাহ। মাহমুদা মনি আমাদের টিচার, আমাদের 18তম নিবন্ধন ব্যাচের স্টুডেন্ট, যিনি এখন টিচার। ইসমাইল হোসেন বিপ্লব, শেখ হাসিনার মতো বলতে হয় আমার অপরাধ কি? কোনো অপরাধ নাই ভাই। প্রভাষক এবং প্রদর্শক কি আলাদা কোর্স করতে হবে? অবশ্যই, সম্পূর্ণ আলাদা সিলেবাস, আলাদা কোর্স। আমরা প্রদর্শকের কোনো কোর্স এখন পর্যন্ত লঞ্চ করি নাই। সার্কুলারের পর আমি যে মানুষটা, আমার হাত দুইটা, যদি কোনোভাবে আমার হাত চারটা হয়, সার্কুলারের পর আরো 2টা কোর্স চালু হবে। তার আগে কোর্স চালু হওয়ার সম্ভাবনা নাই। স্যার, বই কবে পাবো? আপনি বই পাবেন সার্কুলারের সর্বোচ্চ 10 দিনের মধ্যে। স্যার, এখন কি আবার ফার্স্ট থেকে ক্লাস স্টার্ট হবে? সার্কুলার হলে ক্লাস একদম ফার্স্ট থেকে সম্পূর্ণ নতুন ব্যাচে স্টার্ট হবে। আপাতত এভাবে চলবে, এবং এরাও সার্কুলারের পর যখন নতুন সিলেবাস যদি আসে, সেখানে ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নাই। আমার এখানে ভর্তি হবেন, ক্লাস করবেন, সকল কিছুর দায়িত্ব আমার। আপনার কাজ শুধু একটা, আমার এখানে ভর্তি হবেন, আমার কথা শুনবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, হ্যান্ড করবেন, পিডিএফ করবেন, আর আমাকে যত মন চায় প্রশ্ন করবেন। এই কাজগুলো আপনার। সফল করার মালিক আল্লাহ, মাধ্যম আমি, ইনশাআল্লাহ। স্যার, বোটানি ডেমনস্ট্রেটর কোর্স কবে দেবেন? সার্কুলারের পর যদি আমার হাত 2টা থেকে 4টা হয়ে যায়, গোধূলি বেলা আপু আপনাকে বলতেছি, সার্কুলারের পর আমি একটা মানুষ, আমি যদি 2টা হয়ে যাই, তাহলে কোর্স চালু হয়ে যাবে, সমস্যা নেই। স্যার, জেনারেল এবং সাবজেক্টিভ কি একই প্রশ্নপত্র থাকবে? হ্যাঁ, একই প্রশ্নপত্র থাকবে, ঠিক 49 BCS এর মতো। কাট মার্ক কত হতে পারে? জীববিজ্ঞানের জন্য স্কুল যেটা আছে, আপনাকে জব পাওয়ার জন্য, ঠিক আছে, জব পাওয়ার জন্য কাট মার্ক 120। এটা হচ্ছে স্কুল। কলেজ কাট মার্ক 150, লিখে দিলাম। স্যার, বইটা এবার আমাদের সবাইকে দেন, যেটা স্পেশাল BCS এ লিখেছেন। ভাই, বইটা আমি একাই লিখি না, আমি হকারের মতো কাজ করি না, ঠিক আছে। আমার কাজ, আমি রাইটার। বই সেল করে পাবলিকেশন, বই সেল করে লাইব্রেরি, সেখানে আমার করার কোনো কিছু থাকে না। স্যার, টাকা কি দিতে হবে একসাথে? হ্যাঁ, টাকা একসাথে দেওয়া উচিত। খুব সমস্যা থাকলে আমরা ডিসকাউন্ট প্রদান করি, বিকজ আমরাও মানুষ। অনার্সের রেজাল্ট না হলে এপিআর দিয়ে কি নিবন্ধনে আবেদন করা যাবে? আবেদন করা যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। লেকচারার বোটানি নিউ ক্লাস কবে থেকে শুরু হবে? লেকচারার বোটানি ক্লাস আজকেই ছিল, কিন্তু এই যে আপনাদের 19তম নিবন্ধন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ধারণা দিতে গিয়ে ক্লাসটাকে খেয়ে দিয়েছি পুরা। আজকেই ক্লাস ছিল, ঠিক আছে। আফসানা মিমি আঁকি, কলেজ অ্যান্ড স্কুল এর জন্য একাডেমিক কোন বইটা রাখতে হবে? স্যার, স্কুল এবং কলেজ উভয়ের জন্য উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র আবুল হাসান স্যার, দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বইটা সাথে রাখবেন। সাধারণ এবং সাবজেক্টিভ কি একই প্রশ্ন হবে নাকি আলাদা? একই প্রশ্ন হবে। বই কবে থেকে পাওয়া যাবে? সার্কুলারের পর বই পাওয়া যাবে। স্যার, বিজ্ঞানের 25 মার্ক নিয়ে আলোচনা করেন। সার্কুলারের যখন আসবে, যদি বিজ্ঞানের যদি 25 মার্ক থাকে স্পেসিফিক ভাবে আলাদা ভাবে, সেই বিজ্ঞানের 25 মার্কসের দায়িত্ব আমার ভর্তিকৃত যেসব স্টুডেন্ট আছে, বিনামূল্যে আমি গ্রহণ করলাম, ওয়াদা করলাম। সার্কুলার যে দিবে, সেখানে জেনারেল যে 100 নম্বর আছে, এখানে যদি 25 নম্বর থাকে সাধারণ বিজ্ঞানের জন্য, আমার যেসব ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, আপনাদের এই 25 নম্বরের জন্য দায়িত্ব আমি নিলাম, ওয়াদা করলাম, সম্পূর্ণ বিনামূল্যে।
স্যার বইটার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি, প্রাইমারিতে হয় নাই, মনটা অনেকটাই ভেঙে গেছে। মন ভেঙে গেলে চলবে না, মনে রাখবেন পরাজয়ে ডরে না কবি। যদি পরাজয়ই না হয় আপনি সাফল্যের মর্ম বুঝতে পারবেন না। এটা মাথায় রাখবেন। মাহমুদা মৌরি, লেকচারার জুলজি, নিউ কোর্স কবে শুরু হবে? নিউ কোর্স চলছে। মাহমুদা মৌরি আপু, মাত্র 3টা ক্লাস হয়েছে। লেকচারার জুলজির জন্য মাত্র 3টা ক্লাস হয়েছে, মাত্র 3টা ক্লাস। ভাই আর নতুন কোনো ব্যাচ আসবে না, সোজা কথা। কলেজেরটা অনেক পিছিয়ে আছি, পড়েন নাই তাই পিছিয়ে আছেন। এম এ মাসুদ রানা, স্যার আমার তো মাস্টার্স রানিং, মার্চের 30-3-26 তারিখ থেকে এক্সাম শুরু হবে ফাইনাল। তাহলে কি আমি লেকচারার পোস্ট অ্যাপ্লিকেশন করতে পারবো? সার্কুলার দিলে অবশ্যই করতে পারবেন, বাকিটা আমি দেখে নেবো ইনশাআল্লাহ। নুরুজ্জামান মানিক, ভাউলাগঞ্জের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, আমারও একজন পছন্দের মানুষ, পছন্দের ছোট ভাই বলতে পারেন। আপনার সাথে অতি শীঘ্রই দেখা করতে চাই। আপনিও দেখা করতে চেয়েছেন, দিনাজপুরে আসবেন, আপনার জন্য অসংখ্য দোয়া রইল। স্যার মেধা তালিকা কিভাবে হবে? এবার নাম্বারের ভিত্তিতে হবে, নাম্বারের ভিত্তিতে সাবজেক্টে জেনারেল যেটা একত্রিত করে যেরকম নাম্বার হবে সেরকম নাম্বারের ভিত্তিতে হবে। হ্যাঁ একসাথে হবে। স্কুল পর্যায়ে কি মন মতো সাবজেক্ট চয়েস দিতে পারবো? কোনো অপশন নেই, যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। বেশি পণ্ডিতি করতে যায়েন না। আপনি পড়েন বায়োলজিতে, বায়োলজির বও ঠিক মতো বোঝেন না, আবার পরীক্ষা দিবার দৌড়ান এগ্রিকালচারে, এরকম পণ্ডিতি করিয়েন না। আসলে সাধারণ জ্ঞান নাকি সাধারণ বিজ্ঞান, এটা সার্কুলার চূড়ান্ত করবে, তবে আমার মতে হচ্ছে সাধারণ জ্ঞান। স্যার প্রদর্শকের জন্য কোনটা বই পড়তে হবে? আপাতত উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বই পড়েন। স্যার প্রথম পত্র গাজী আজমাল বইটা কেমন? প্রথম পত্র আবুল হাসান স্যারের বই পড়তে হবে, এর উপরে কোনো বই নাই। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই কি পড়তে হবে? ভাই আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, সেটা রসায়ন বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, বিশ্বের দরবারে হায়ার এডুকেশনে কিংবা ইন্টারমিডিয়েটে এই বইটা কাগজ ছাড়া কিছুই নয়, কোনো মূল্য নেই এই বইটা। ঠিক আছে, এই বইটাকে সম্পূর্ণ খেয়ে ফেলছে আমাদের একজন মহান বুদ্ধিজীবী আছে না, স্যার জাফর ইকবাল। স্যার জাফর ইকবাল বইটার একদম ঘুমাসা করে দিছে, বইটা কিচ্ছু নাই বইয়ে। এই বই পড়ে কিচ্ছু হবে না ভাই, সোজা কথা। ঠিক আছে, 19-এর জীববিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি বইয়ে কিছুই নেই, ইন্টারমিডিয়েটের বই পড়বেন। স্যার ক্লাস সপ্তাহে কয়দিন? সহকারী শিক্ষক জীববিজ্ঞান সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, রাত 9টায়। প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, রাত 9টায়। প্রভাষক প্রাণীবিদ্যা সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, রাত 9টায়। স্যার ডিগ্রি পিরিলি পাশে কি কলেজে আবেদন করা যাবে? কোনো অপশন নাই, মাস্টার্স করতে হবে। রিপন কুমার, আপনাকে মাস্টার্স করতে হবে। স্যার লেকচারারে 19তমতে কয়টা সিট আনুমানিক থাকতে পারে? 100টা সিট। মোবারক হোসেন, 100টা সিট থাকতে পারে প্রভাষকের জন্য। নুরুজ্জামান মানিক ভাই, আপনাকেও বলছি প্রভাষকের জন্য সর্বোচ্চ 100টা সিট ফাঁকা থাকতে পারে। আরো কমেন্ট চাই, যদি কমেন্ট করার মতো কেউ থাকেন একটু দ্রুত কমেন্ট করেন, এবং এই এফেক্টিভ যে ক্লাসটা, এফেক্টিভ যে তথ্যগুলো আপনারা পাইলেন, এর কৃতজ্ঞতা স্বরূপ আপনার ক্লাসটাকে একটু কষ্ট করে শেয়ার করতে পারেন, যাতে আমি বিন্দু মাত্র হলেও উপকার পেতে পয় আকারে পা রয় রস্বইকার পারি। স্যার আমি অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজিতে ভর্তি হতে চাই, কি করব? যারা কোর্সে ভর্তি হতে চান, যারা কোর্সে ভর্তি হতে চান, যারা আমাদের সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, প্রভাষক প্রাণী বিজ্ঞান কোর্সে যারা ভর্তি হতে চান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আগে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমাদের যে ফেসবুক আইডি আছে, যে আইডিতে ক্লাস হচ্ছে, ফেসবুক আইডিতে মেসেজ করবেন। বুঝে গেছে? পিরিলি পাস কি আলাদা নাকি একসাথে? পিরিলি পাস আলাদা, পিরিলি পাস দুটা মিলে একসাথে করতে হবে।
প্রিলি পাস দুটা মিলে একসাথে করতে হবে, সাবজেক্টিভ জেনারেল দুটা মিলে একসাথে করতে হবে। স্যার চারুকলাতে কেমন পোস্ট থাকতে পারে? ভাই আপনি বোটানি স্টুডেন্ট, বোটানি নিয়ে পড়াশোনা করেন, বোটানিতে জব হবে, রেজেকে মালিক আল্লাহ, ওই দিকে দেখার প্রয়োজন নাই। যারা নিজ সাবজেক্টে যারা কনফিডেন্স পায় না তারা অন্যদিকে দৌড়ায়। আপনার আমি জানি মাসুদ রানা ভাইয়ের বেসিক খুবই ভালো, ঠিক আছে, আপনি এদিকেই থাকেন, ভালো কিছু করতে পারবেন। স্যার স্কুল সিলেবাসের সাথে কি প্রদর্শকের সিলেবাসের মিল থাকে? 10 থেকে 20% মিল থাকে, 10 থেকে 20%। স্যার স্কুল এন্ড কলেজ দুইটা একসাথে কভার করতে পারবো কি এত অল্প সময়ের মধ্যে? পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আপনি পরিশ্রম করতে পারলে সবই পারবেন। আমাদের এই যে গত কয়েকদিন আগে যে নিয়োগ পেলেন সীমা জামান আপু, তিনটা বাচ্চা নিয়ে তিনি সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান কোর্সের প্রস্তুতি নিয়েছেন, স্কুল কলেজ দুটোতে সফল হয়েছেন। দুর্ভাগ্যক্রমে প্রথম দিকে কোথাও সুপারিশ পান নাই, তিনি গত কয়েকদিন আগে সুপারিশ পেয়েছেন কলেজে প্রভাষক হিসাবে। সুতরাং পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। এই ফোনটা আপনার সাফল্যের অন্তরায়, ঠিক আছে, পড়াশোনা করতে হবে। স্কুল কলেজের সিলেবাস মোটামুটি একই নাকি আলাদা? বা স্কুল এবং কলেজের সিলেবাস 10%-এরও মিল নেই। স্কুল এবং কলেজ এর যে সিলেবাস, স্কুল আর কলেজের সিলেবাস, স্কুল কলেজ এর সিলেবাসে 10% যে আছে না, এটাও মিল নাই, 10%-এরও মিল নাই। ঠিক আছে স্যার, আপনারা বলেন যে কলেজ করলে স্কুল হয়ে যায়, আরে মামার বাড়ির আপনার। মুস্তাফিজুর রহমান স্যার, আপনার অনেক বিষয়ের মতামত আমার সাথে মিলে যায়, যেমন রাজনৈতিক মতামত, ন্যায়পরায়ণতা, পছন্দ ইত্যাদি। আল্লাহ কবুল করুক, আমিন। স্যার জীববিজ্ঞানে কেমন পোস্ট আছে? 2 ঘন্টা আগে বলেছি 2000+ পোস্ট আছে। স্কুল পর্যায়ে কোর্স শেষ হতে কতদিন লাগবে? স্কুল পর্যায়ে যদি আমরা সিলেবাস যদি নতুন করে পেয়ে যাই, 10টা অধ্যায়ে 10 দোকানে 20 দিন, সর্বোচ্চ 40 দিন লাগবে, সর্বোচ্চ 40 দিন লাগবে। ঠিক আছে, শেষ দিকে এসে টাং ফাং হুদাই কমেন্ট করতেছে, হুদাই 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 কমেন্ট করতেছে, ঠিক আছে, এগুলা ঝাঁকের কই। শুরু থেকে না থেকে শেষ দিকে এসে উপরা তুষে হচ্ছে আগুন ঢালতেছে। লেকচারার জুলজিতে 100টা পোস্ট থাকতে পারে। বায়োলজিতে কোন বই পড়বো? এই দিচ্ছি বায়োলজি বই পড়েন। কতটি শূন্য পদ আছে? 2000টি, কমপক্ষে 2000। স্যার কলেজের প্রভাষক জীববিজ্ঞানে এবার জব পেতে হবে, আপনার সহযোগিতা চাই। প্রিয় নাসির উদ্দিন বন্ধু, আপনার জন্য সব সময় আমার বাড়ির মেন গেট, বাড়ির গেট, দরজার গেট, আমার হৃদয়ের গেট সব সময় খোলা। বন্ধু, তোমার জন্য সব সময় খোলা। তবে তুমি যেহেতু ডেমনস্ট্রেটর মানুষ, কলেজে জব করছো, তুমিও বিষয়গুলো খুব ভালো বুঝো। আমি লেকচারার মানুষ, আমিও তোমার ব্যস্ততা বুঝি, তুমিও আমার ব্যস্ততা একটু বুঝার চেষ্টা করিও। সাধারণত অনেক প্রিয় মানুষ আমাদের উপর রেগে থাকে, কষ্টে থাকে, বলে যে ভাব বেশি হয়ে গেছে। খোদার কসম করে বলছি এমন কোনো কিছুই না, হাজারো ব্যস্ততা থাকে আমাদের। এই ব্যস্ততার কারণে আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মেনটেন করতে পারি না। মনে রাখবেন আমরা মানুষ, এটা মাথায় রাখতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি ব্যস্ততা দিয়ে দিয়েছে আমাদের মধ্যে, এ কারণে আপনাদেরকে আমরা ইগনোর করি না, আমরা আপনাদেরকে অ্যাভয়েড করি না, আমাদের সময় হয়ে ওঠে না। এই জিনিসটা একটু বুঝবেন। লাস্ট 2 মিনিট, লাস্ট 2 মিনিটস, লাস্ট 2 মিনিটস, এনি কোয়েশ্চেনস? ডিগ্রি পাশে প্রদর্শকে আবেদন করা যাবে না, মাস্টার্স লাগবে। স্যার বোটানি লেকচারের পোস্ট কতগুলো? শূন্য পদ রয়েছে 100টির মতো, 100 এর মতো, সর্বোচ্চ 100 এর মতো পদ থাকবে। উম্মে ফাল্গুনি, বলতেছি যে একটু কষ্ট করে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটা, অনেক ইফেক্টিভ তথ্য আমরা প্রদান করেছি। যদি ভালো লেগে থাকে আমরা পোস্টটাকে শেয়ার করতে বলছি, ঠিক আছে। আমার মনে হয় যে এই পোস্টটা আপনাদের জন্য এফেক্টিভ হয় নাই, আমার মনে হয় যে এই পোস্টটা আপনারা প্রয়োজনীয় তথ্য পান নাই।
যদি পাইতেন তাহলে মনে হয় একটু পোস্টটা শেয়ার করে আমার একটু উপকার করার চেষ্টা করতে পারতেন। স্কুল জীববিজ্ঞানে কয়টা পোস্ট থাকতে পারে? স্কুল জীববিজ্ঞানে পোস্ট থাকতে পারে হচ্ছে 2000-এর মতো। নাসির উদ্দিন বন্ধু আর কোনো কমেন্ট করলা না, আরো একটু কমেন্ট করলে খুশি হইতাম। আব্দুল বরাদ সাজু, স্যার ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স ও কেমিস্ট্রি কি একসাথে এক্সাম হবে? আপাতত একসাথে এক্সাম হওয়ারই কথা, তবে সার্কুলার পর্যন্ত ওয়েট করা বেটার। ঠিক আছে, যেহেতু আলোচনাও আবার হচ্ছে যে ভিন্ন হতে পারে। নুরুজ্জামান মানিক, আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন, আমিন। উত্তম কুমার, স্যার বাবা মায়ের এনআইডি কার্ড এবং বাবা মায়ের যে নাম আছে নিজের সার্টিফিকেট সেই নাম থাকতে হবে? অবশ্যই আপনার সার্টিফিকেটের সাথে আপনার নিজ নাম, পিতার নাম, মাতার নাম, এই তিনটা জিনিস মিল থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। ঠিক আছে, আরো যারা বিস্তারিত তথ্য জানতে চান একটু কমেন্ট করবেন। নাসির হোসেন, স্যার আপনার হাসিটা অনেক চমৎকার। বন্ধু আমি আপনার স্যার নই, একটু কষ্ট দিও না প্লিজ। আপনার পরামর্শ চাকরির জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজে দিয়েছে আমার, ধন্যবাদ। হেডমাস্টার পরীক্ষা কবে হতে পারে? সুনির্দিষ্ট কোনো রুটিন নাই স্যার। জীববিজ্ঞানে কত পেলে জব হতে পারে? 120 পেলে, দুইটা মিলে। প্রভাষকের সর্বনিম্ন কি পাস থাকতে হবে? প্রভাষকের জন্য সর্বনিম্ন মাস্টার্স পাস, সর্বনিম্ন। এটা হচ্ছে যারা ডিগ্রি করছে তাদের ক্ষেত্রে। যারা অনার্স যারা করছে, অনার্স দিয়ে বাংলাদেশের সকল জবে আবেদন করা চায়। আর্যমান তাকি আপু, অনার্স পাস দিয়ে বাংলাদেশের সকল জবে আবেদন করা যায়, তবে যারা ডিগ্রি পাস করছে তাদের জন্য মাস্টার্স লাগবে। আরেকটা প্রশ্ন, প্রভাষক বিজ্ঞানের ইন্টারের আবুল হাসান স্যারের বইটা পড়লে হবে পিএইচডির জন্য নাকি প্রাণীরটাও লাগবে, যেহেতু সেখানে জিনতত্ত্ব অধ্যায় আছে। এনআইডি মিল না থাকলে উপায়, এনআইডি মিল না থাকলে এনআইডি সংশোধন করতে হবে। লাস্ট 3টা কোশ্চেন পড়বো, লাস্ট 3টা কোশ্চেন। আপনারা হ্যান্ড নোট দেবেন? জি আমরা হ্যান্ড নোট দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। লেকচারারের কোর্স কমপ্লিট করতে কতদিন লাগতে পারে? আমরা বলি একটা, আমরা বাঙালিকে সুবিধা দেই বেশি, বাঙালি খুঁজে শর্টকাট। বাঙালি এটা বোঝে না শর্টকাট মানে শর্টকাটে মারা খাওয়া, বাঙালি এই জিনিসটা বোঝে না। সোজা কথা বলি, শর্টকাট মানে শর্টকাটে মারা খাওয়া, এর চেয়ে বেশি কোনো কিছু না। আমরা বলতেছি আমাদের এখানে কোর্সে ভর্তি হলে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল সুযোগ সুবিধা ক্লাস পরীক্ষা পাবেন, স্পষ্ট কথা। লাস্ট কোশ্চেন, আবু মুসা, কোনো প্রশ্ন নাই ভাইয়া, আপনি ক্লাস শুরু করেন, আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। প্রিয় অডিয়েন্স, প্রিয় নিবন্ধন প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আপনারা প্রায় একসাথে আজকে আমার এই ক্লাসে 250 জনের মতো ছিলেন। এটা আমার প্রাপ্তি। আমার পক্ষ থেকে একটা মিথ কিংবা ভুল ধারণাকে ভেঙে দেওয়ার তীব্র ইচ্ছা ছিল। সেই ভুল ধারণাকে আমি আমার তথ্য উপাত্ত দিয়ে তীব্রভাবে ভেঙে চুরমার করে দিতে পেরেছি বলে আমি বিশ্বাস করছি। আপনারা প্রস্তুতি নেন, পড়াশোনা চালিয়ে যান। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে মানুষ যা চায় তাই কি পায়। পরবর্তী কিছু আয়াত পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। চেষ্টা করবেন, চেষ্টাটাই পরিশ্রম, এবং পরিশ্রমের ফলাফল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন ক্লাসে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।